হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আর এখনো জয়েন হয় নাই অনেকে। সবাই কেমন আছো? কালকে হঠাৎ করে আমি বাসার বাইরে ছিলাম, তো তাই তোমাদের গতকালকের ক্লাসটা মিস হয়ে গেছিল। কোনো আগে কোনো পরিকল্পনা ছিল না যে যাব, হঠাৎ করে যাওয়া হয়েছে। সো তোমাদের কালকের ক্লাসটা অফ ছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে হলো আমাদের 13 নম্বর ক্লাস, আর আজকে আমাদের টপিক হলো অ্যান্ড্রিউ মার্বেল। ওকে, অ্যান্ড্রিউ মার্বেল হলো মেইনলি একজন মেটাফিজিক্যাল পোয়েট। তো মেটাফিজিক্যাল পোয়েট বা পোয়েট্রি কি, এগুলো তো আমরা আগেই যখন জন ডান প্লাস হলো জর্জ হারবার্ট পড়ছি তখন জানছি। স্পেশালি যখন জন ডান পড়ছি তখন আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে আমাদের একটা বিস্তারিত মোটামুটি কনসেপ্টই ছিল। আর কি অ্যাকচুয়ালি হলো যে জন ডানের মধ্যে আমরা যে মেটাফিজিক্যাল পোয়েট্রির যে কনসেপ্টগুলো বা ফিচার্সগুলো বলতে পারো, এই সকল কিছু আমরা বেশি হয়েছে জন ডানের মধ্যেই পাই। যদিও অন্য যে রাইটাররা আছে তাদের মধ্যে কিছু কিছু ধাপ থাকে, যেমন কি জর্জ হারবার্ট যখন পড়ছি ওইখানে কিন্তু যে লাভের যে ব্যাপারটা ওইটা কিন্তু ছিল না, কিন্তু ওইখানে ছিল যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট যেটা, যেমন রিলিজিয়ন বা রিলিজিয়াস ফেথ, এই সকল ব্যাপারগুলো ছিল। আর এটাই ছিল। তো সিমিলারলি আমাদের আজকের যে রাইটার অ্যান্ড্রিউ মার্ভেল, সেও একজন মেটাফিজিক্যাল পোয়েট, আর সে একজন পলিটিশিয়ানও ছিল। তার সময়কাল সে একজন পলিটিশিয়ানও ছিল। আচ্ছা, অ্যান্ড্রিউ মার্ভেল আমরা শুরু করি, দেন আমরা ওনার পোয়েট্রিতে চলে যাব। ওনার পোয়েট্রি তোমাদের দুইটা পোয়েমই আছে, একটা হলো টু হিজ ক্রোই মিস্ট্রেস, আর একটা হলো দ্য ডেফিনেশন অব লাভ। দুইটাই লাভ পোয়েম। অ্যান্ড্রিউ মার্ভেল ওয়াজ অ্যান ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েট। তো সে ছিল একজন ইংরেজি মেটাফিজিক্যাল পোয়েট, স্যাটিয়ারিস্ট, মানে সে অনেক কিছু কিছু রাইটিং আছে যে সে মানে ব্যঙ্গভাবে সেগুলিকে প্রেজেন্ট করছে। তারপর পলিটিশিয়ান ছিল, আগে বলছি, who sat at the House of Commons at various times between 1659 and 1678। মানে কি এখানে যে ইংল্যান্ডের একটা সভার নাম, মানে আইন সভার মধ্যে যে নিম্ন স্তরটা আছে, আমরা জানি ইংল্যান্ডের যে, ইংল্যান্ড বলতে হলো ব্রিটেন। তো ওইখানের যে আইনসভা, এই আইনসভার দুই কক্ষ বিশিষ্ট আইনসভা, একটা হলো উচ্চ আইনসভা, একটা হলো নিম্ন আইনসভা। তো নিম্ন আইনসভার নাম হলো হাউস অফ কমন্স। এটা তো আমরা জানি, যারা আমরা এই যে রাজনৈতিক সংগঠন পড়ে আসছি ওইখানে কিন্তু এরকম ইনফরমেশন ছিল। সো এই অ্যান্ড্রিউ মার্ভেল মূলত হাউস অফ কমন্সের সদস্য ছিল, আর এই সদস্যটা ছিল ওই যে 1659 থেকে 1678 এই সময়কালে। সে বিভিন্ন সময় কি, মানে অনেক সময় দেখা যায় না যে তার যখন রাজনীতিতে মন বসছিল তখন সে রাজনৈতিক বিভিন্ন দলের সাথে ইনভলভ হয়ে গেছে, এরকম আর কি। তার ক্ষেত্রটায় একদম যে পলিটিশিয়ানস ছিল ওই সেন্সে না। আচ্ছা, ডিউরিং দ্য কমনওয়েলথ পিরিয়ড হি ওয়াজ আ কলিগ অ্যান্ড ফ্রেন্ড অফ জন মিল্টন। তো কমনওয়েলথ পিরিয়ড, তো কমনওয়েলথ পিরিয়ড কোনটাকে বলা হয়? যখন অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডের হাল ধরে, কারণ তখন কোনো ইংল্যান্ডের মধ্যে কোনো রাজা ছিল না। চার্লস ফার্স্টকে যখন মারা হয় আর চার্লস টু যখন পালিয়ে যায় তখন ইংল্যান্ডের মধ্যে কোনো রাজা ছিল না। তো এই রাজা যে ছিল না তখনকার ওই সময়টাকে মূলত কমনওয়েলথ পিরিয়ড বলা হয় ইংরেজি সাহিত্যে। আর এই সময়টায় মানে কমনওয়েলথ পিরিয়ডের মধ্যে অ্যান্ড্রিউ মার্বেল জন মিল্টনের সহকারী ছিল এবং তার বন্ধু ছিল। ওকে, হিজ ওয়ার্ক ইজ ওফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। তার যে কাজকর্মগুলো, এই কাজকর্মগুলো সাধারণত মেটাফিজিক্যাল পোয়েটসদের সাথে সম্পর্কিত। ওকে, আর সে মূলত জন্মগ্রহণ করছিল হয়েছে 1621 সালে আর মৃত্যুবরণ করছে 1678 সালে।
তার মানে তার লাইফ ডিউরেশনটা যদি আমরা অ্যানালাইসিস করি, সে খুবই কম সময়, মানে অল্প বয়সে বাঁচছিল, বেশি বাঁচে নাই। তার ফেমাস ওয়ার্কসের মধ্যে আছে আমাদের আজকের যে টপিক, টু হিজ ক্রয় মিস্ট্রেস, তারপর দ্য ডেফিনেশন অব লাভ, দ্য গার্ডেন, ইয়ং লাভ, দ্য আনফর্চুনেট লাভার, অন এ ড্রপ অফ ডিউ। এগুলি হচ্ছে তার উল্লেখযোগ্য কবিতার নাম। ওকে, এতটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? যদিও এই ইনফরমেশনগুলো আমাদের তেমন কাজে লাগবে না, তবুও অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড এগুলো বললাম আর কি। এখন আমাদের যে কবিতাটা পড়ব, কবিতাটা হলো টু হিজ ক্রয় মিস্ট্রেস। ওকে, এটা তার একটা বিখ্যাত কবিতা, এবং এই কবিতার মধ্যে এরকম একটা থিওরি আছে বা টার্ম আছে যেটা খুব একটা বিখ্যাত থিওরি, কার্পে ডিয়াম থিওরি। Andrew Marvell's To His Croy Mistress was composed at an unknown date. আচ্ছা, এই যে কবিতাটা প্রকাশ করা হয়েছিল বা লেখা হয়েছিল, কখন লেখা হয়েছিল, এই তারিখটা হলো অজানা। And published posthumously in 1681, এবং এই কবিতাটা হলো তার মরার পর প্রকাশিত হয়েছে, যেটা হলো 1681 সালে। সে মারা গেছে 1678 সালে, আর এটা প্রকাশিত হয়েছে 1681 সালে। তার মানে কি, তার মৃত্যুর পরে এটা প্রকাশ করা হয়েছে। The poem is considered an example of the Carpe Diem form. এই কবিতাটা হয়েছে একটা কার্পে ডিয়াম ফর্মের উদাহরণ। কার্পে ডিয়াম বলতে কি, কার্পে ডিয়াম মূলত একটি ল্যাটিন ওয়ার্ড, যার মানে ইংরেজি মিনিং হলো এনজয় দ্য প্রেজেন্ট মুমেন্ট। মানে আমরা কি আছি যে আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, যে প্রেজেন্ট মুমেন্টকে মানে বর্তমানটাকে ইগনোর করে আমরা চাই ভবিষ্যতের চিন্তা ভাবনা করতে। এরকম কিন্তু টেন্ডেন্সিটা আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যেই থাকে, যে বর্তমানের চিন্তা ভাবনা বাদ করে আমরা ভবিষ্যতের চিন্তা ভাবনা করি। কিন্তু এখানে যে কিছু কিছু বিখ্যাত রাইটাররা তারা একটা টার্ম বের করছে, যে টার্মটার মাধ্যমে তারা বুঝাইছে যে ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে প্রেজেন্ট যে সময়টা আছে, এই প্রেজেন্ট মানে বর্তমানটাকে সুন্দরভাবে যথাযথভাবে ব্যবহার করার জন্য। ওকে, কার্পে ডিয়ামের নামটা আমি সুন্দর করে লিখতেছি, একটু ওয়েট করো। এটা তোমাদের ব্রিফের জন্য ইম্পর্টেন্ট, যে কার্পে ডিয়াম কাকে বলে, এটা কোন ধরনের ওয়ার্ড, লেটিন ফ্রেজ এটা একটা। ওকে, লেটিন একটা ভাষা, এটা তো আমরা জানি। তো লেটিন শব্দ মানে কার্পে ডিয়াম, কুয়েম মিনিমাম ক্রেডুলা পেস্টেরো, এটা হলো হইছে যে কার্পে ডিয়ামের যে মিনিংটা, এই সম্পূর্ণ মিনিংটা লেটিন শব্দ। ওকে, আর যেটার মানে হলো এনজয় দ্য প্রেজেন্ট ডে উইদাউট কি কেয়ারিং অ্যাবাউট ফিউচার। তুমি সিম্পলি এভাবে বলতে পারো যে ভবিষ্যতের কথা বা চিন্তা বাদ দিয়ে বর্তমানটাকে এনজয় করা, এটাই হলো কার্পে ডিয়াম থিম। তো এক এক জায়গায় দেখবা এক এক রকম ভাবে এই কার্পে ডিয়াম থিমের যে মিনিংটা এটা বলছে। কোথাও কোথাও বলছে যে এনজয় দ্য প্রেজেন্ট ডে উইদাউট কনসার্নিং অর কেয়ারিং অ্যাবাউট ফিউচার। আবার কোথায় কোথায় বলছে যে সিজ দ্য অপরচুনিটি বা সিজ দ্য ডে, সিজ দ্য অপরচুনিটি, এরকমও কিছু কিছু জায়গায় বলছে। তো সব কথার এক কথা একটাই, যে বর্তমান সময়টাকে উপভোগ করতে
এই কথাটাই বলছে। ওকে, এটা তোমাদের ব্রিফের মধ্যে আসতে পারে যে হোয়াট ইজ কার্পে ডিয়াম, আর এটা কোন ধরনের কনসেপ্ট, এরকম প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর এই পোয়েমের মানে যদি লাইনগুলো আমরা দেখি তাহলে দেখতে পারবো যে প্রতিটা লাইন একসাথে রাইম করতেছে, মানে মিলতেছে, তার মানে একটা কাপলেট, দুইটা লাইন মিলে একটা কাপলেট হচ্ছে। The poem is written in rhyme couplets of iambic tetrameter and is divided into 3 stanzas indicating by indentation, মানে কি এখানে যে তিনটা লাইনে বিভক্ত। আর এই কবিতার মধ্যে শুধু কার্পিডিয়ান যে থিওরিটা বা টার্মটা এইটাই ব্যবহার করা নাই, এই কবিতার মধ্যে আরও একটা জিনিস বা স্টাইল ব্যবহার করা হয়েছে, সেটা হয়েছে সিলোসিজম বলে একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যেখানে তিনটা স্ট্রেঞ্জা থাকবে। প্রথম স্ট্রেঞ্জাতে হলো প্রশ্ন করা হবে, দ্বিতীয় স্ট্রেঞ্জাতে বিভিন্ন আর্গুমেন্ট দেওয়া হবে, এবং তৃতীয় স্ট্রেঞ্জাতে কনক্লুশন টানা হবে। ওকে, এরকম একটা ব্রড প্রশ্ন তোমাদের আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে অ্যান্ড্রিউ মার্বেল যে এত মানে ডিপলি একটা লাভ পোয়েম সে লিখছে, কিন্তু সে কিন্তু বাস্তব জীবনে ব্যাচেলার ছিল, সে বিয়ে করে নাই, সে আনমেরিড ছিল। যখন টু হিজ ক্রয় মিস্ট্রেস কবিতাটা আমরা দেখব, মনে হইতে পারে যে সে তার বিলাবেটকে কি ডেডিকেট করছে কবিতাটা, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু আনমেরিড ছিল। To his coy mistress, had we but wealth enough and time, this coyness lady were no crime. এই কবিতাটা, আচ্ছা কবিতাটার সাম আপটা করে ফেলি, যে কবিতাটার সাম আপ বলতে হলো এখানে তার যে মিস্ট্রেস, ওকে, বা তার বিলাবেট, যেটাই বলি স্পিকারের যে বিলাবেট, তো এই বিলাবেট কি করছে যে সে তার যে লাভার আছে তার সাথে লাভ মেকিংয়ের জন্য কি লজ্জাবোধ করতেছে। ওকে, সে মানে হেজিটেশনে ভুগতেছে। সো এই ব্যাপারটাকে অ্যান্ড্রিউ মার্বেল মানে যে স্পিকার, সে বিভিন্নভাবে প্রেজেন্ট করতেছে, সে বিভিন্ন কি করতেছে যুক্তিতর্ক দিচ্ছে যে যদি তাদের কাছে অনেক টাইম থাকতো তাহলে তারা কি হাজার হাজার বছর, শত শত বছর তারা এটা করতো, ওইটা করতো, এরকম করতো, ওইরকম করতো, এইগুলো করে কি তারা সময় কাটাতো এবং আলটিমেটলি তাকে জয় করতো, মানে তার বিলাবেটকে জয় করতো, এখানে যাকে মিস্ট্রেস বলা হয়েছে তাকে জয় করতো। কিন্তু এখন তো তাদের হাতে তেমন কোনো সময় নেই, কারণ মানুষের জীবনটা কি অস্থায়ী, মানুষ মর্টাল, সে যে কোনো সময় কি মারা যাবে। সো এই মারা যাওয়ার আগে যতটা সময় তাদের হাতে আছে তাদের অবশ্যই কি এই সময়ের কি যথাযথ ব্যবহার করা প্রয়োজন। যে এই সময়টা তাদের কাছে আছে তাদের কাছ মানে তারা যে লাভ মেকিং করবে, এই লাভ মেকিংটা কি করা উচিত। কারণ কি মৃত্যুর পর তার যে মিস্ট্রেস অথবা বিলাবেট, তার যে সৌন্দর্যটা, সে যে ফিজিক্যালি খুবই মানে বিউটিফুল, এই বিউটিফুল কি তার মৃত্যুর পরের কোনো মূল্য থাকবে না, কারণ মৃত্যুর পর তার এই শরীরটা কি হয়ে যাবে, বিভিন্ন মাটিতে যে পোকামাকড় থাকে ওইগুলো খেয়ে ফেলবে। তো তারপর কি ওইখানে মানে মরে যাওয়ার পর যখন তারা কবরে থাকবে তখন কি লাভ মেক করার কোনো অপরচুনিটি বা তেমন কোনো সিচুয়েশন তাদের মধ্যে থাকবে না। ইনফ্যাক্ট তখন কি তাদের কোনো সেন্সেশন থাকবে না, কোনো ফিলিংস থাকবে না। তাই এখানে স্পিকার তার মিস্ট্রেসকে অনুরোধ করতেছে, ওকে, তাকে অনুরোধ করতেছে যে আসো আমাদের কাছে এখন যে সময়টাই আছে এই সময়টা আমরা কাজে লাগে। তো এরকম ছিল কবিতার সাম আপটা। সো আমরা এখন লাইন বাই লাইন কবিতাটা পড়ি। যদিও সে আনমেরিড ছিল কিন্তু কবিতাটা মানে দেখলে মনে হবে না যে সে আনমেরিড ছিল। Had we but wealth enough and time, this coyness lady were no crime. যদি আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকতো তাহলে কি তোমার এই যে ক্রয়নেস, তোমার এই যে হেজিটেশন, এই যে লাজুকতা, এই সকল কিছু কোনো অপরাধ হইতো না। কে বলতেছে? স্পিকার বলতেছে। ওকে, আর লেডি এই যে দেখা এখানে সম্বোধন করা হয়েছে, তার মানে অ্যাপোস্ট্রফি।
এখন তাদের কাছে এখানে কিন্তু যদি কথাটা বলছে হ্যাড, মানে হ্যাড হয়েছে এখানে ইফের কাজ করছে এই সেন্টেন্সের মধ্যে। তো ইফ যদি, তাহলে যদি যদি আমাদের কাছে অনেক টাইম থাকতো, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ অনেক টাইম, মেলা টাইম থাকতো, তাহলে তোমার এই যে লাজুকতা, তুমি যে এই লজ্জা পাচ্ছ, এই লজ্জা পাওয়াটা কোনো অপরাধ হতো না। উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক, আমরা একসাথে বসতাম এবং চিন্তা করতাম হুইচ ওয়ে টু ওয়াক অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে, কিভাবে আমাদের যে ভালোবাসার দিনগুলো, এই দিনগুলো আমরা কিভাবে অতিবাহিত করব, এগুলো আমরা কি করতাম, হেঁটে বা আমরা আমাদের ভালোবাসার দিনগুলো কিভাবে অতিক্রম করতাম এগুলো সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতাম। ওকে, দাও বাই দ্য ইন্ডিয়ান গঙ্গা সাইড শুডেস্ট রবিস ফাইন, এই যে আমরা কি তখন কি করতাম, যে চিন্তা ভাবনা করতাম, হাঁটতাম এবং ভাবতাম যে আমাদের এই সময়গুলো কিভাবে আমরা অতিবাহিত করব, কিভাবে এনজয় করব। এই সময় কি করতাম, তখন আমরা দেখা যেত যে ইন্ডিয়ার মধ্যে যে গঙ্গা আছে, মানে গঙ্গা যে নদীটা আছে, এই নদীর পাশে তুমি মনে করতা কি এই হাঁটতে হাঁটতে তুমি রুবি, রুবি কি এক ধরনের পাথর, এই পাথর কুড়াইয়া পাইতা। তার বিলাবেটকে বলতেছে, মানে তাকে মিস্ট্রে যাকে, আই বাই দ্য টাইট অফ হাম্বার উড কমপ্লেন, এবং আমি কি করতাম ইংল্যান্ডের যে হাম্বার নদী আছে ওই হাম্বার নদীর এখানে বসে বসে কমপ্লেন করতাম, এই যে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, তুমি ইন্ডিয়ার গঙ্গাজের এখানে গিয়ে সেটা কী করতেছ, রুবিটুক মানে কি কুড়াচ্ছ, এই সকল কিছুর জন্য আমি ইংল্যান্ডের হাম্বার নদীর এখানে বসে বসে কি করতাম, অভিযোগ করতাম। তো এভাবে সে যুক্তিতর্ক দিচ্ছে। তারপর সে বলতেছে যদি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাইম থাকতো তাহলে সে কতটা বছর তার যে প্রেয়সী অথবা তার যে মিস্ট্রেস তার সৌন্দর্যটা বর্ণনা করার জন্য সে কত বছর ব্যয় করত, এই কথাগুলো পরবর্তীতে সে বলবে। আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড, আমি তোমাকে যে মহা প্লাবন হয়েছিল এই প্লাবনের 10 বছর আগে থেকে ভালোবাসতাম। ওকে, অ্যান্ড ইউ শুড ইফ ইউ প্লিজ রিফিউজ টিল দ্য কনভার্সন অফ দ্য জোস, তুমি হয়তো কি করতে পারতা যে তুমি কিয়ামত, এখানে সে টিল দ্য কনভার্সন অফ দ্য জিউস, মানে এটা যে লাস্ট ডে যেটাকে বলা হয়, ইংলিশে যেটাকে লাস্ট ডে আর বাংলাতে যেটাকে কিয়ামত বলা, কিয়ামতের আগ পর্যন্ত তুমি হয়তো কি করতা, আমি যে তোমাকে ভালোবাসি এই ব্যাপারটা তুমি রিফিউজ করতা, মেনে নিতা না। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, এই যে এখানে একটা নতুন টার্ম পাইছ, আমরা কিন্তু এতদিন প্লাটোনিক লাভ পাইছি, তারপর হলো স্পিরিচুয়াল লাভ, এই কথাটা কি পাইছি, কিন্তু ভেজিটেবল লাভ কি কখনো পাইছি না। এই ভেজিটেবল লাভটা হলো সে মেটাফরিক্যালি ইউজ করছে, কারণ কি এখানে তার যে ভালোবাসাটা আছে এটা কি বাড়বে, ভেজিটেবল যেমন কি তাড়াতাড়ি বেড়ে যায় তার ভালোবাসাটাও বাড়বে। আর এরকম একটা ব্রিফ তোমাদের আছে যে হোয়াট ইজ ভেজিটেবল লাভ। ওকে, বাস্টার দ্যান এম্পায়ার্স অ্যান্ড মোর স্লো, যে সাম্রাজ্য আছে এই সাম্রাজ্যর থেকেও বিশাল এবং স্লো ভাবে আমার ভালোবাসাটা কি হতো, বাড়তো। অ্যান্ড 100 years শুড গো টু প্রাইস, এবং শত মানে কি 1000 বছর এভাবে যেত, আমি তোমার কি করতাম, তোমাকে প্রশংসাই করতাম। ওকে, থাইন আইজেস অ্যান্ড অন থাই ফরহেড গ্লেস, তোমার যে চোখ আছে, চোখ আছে যে কপালে যে ভাঁজ পড়ে, এই সকল কিছু প্রশংসা করতাম। 200 to adore his breast and 30,000 to the rest. ওকে, এবং 30 বছর কি করত, তার যে অন্যান্য মানে কি তার কাছে এখানে মেইনলি সে ফিজিক্যাল লাভটাকে বোঝানো হচ্ছে, মানে বোঝাচ্ছে। তো তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সকল কিছুর জন্য সে বাকি যেগুলি আছে এগুলোর জন্য সে 30 বছর এগুলিকে বর্ণনা করত, মানে তাদের কাছে যদি টাইম থাকতো সে এরকম প্রশ্ন আমাদের সামনে রাখতেছে।
অ্যান্ড এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, এবং প্রতিটা পার্টকে কি সে এভাবে বর্ণনা করতো। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, এবং আমি কি করতাম বছরের পর বছর তোমাকে তো এভাবে ডেসক্রাইব করতাম, তোমার লিপস, তোমার আইস, তোমার গাল, এর সব কিছু তো আমি বর্ণনা করতাম, এবং শেষে দেখা যেত কি আমি তোমার হার্ট, আমি তোমার হৃদয়টাকে জয় করে ফেলছি। মানে সে এত বছর লাগাইতো তার প্রেয়সী বা তার মিস্ট্রেসকে কনভিন্স করতে। ফর লেডি ইউ ডিজার্ভ দিস স্টেট, কারণ তুমি এই সকল কিছু ডিজার্ভ করো। নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট, আমার ভালোবাসাটা কি এত লোয়ার না। বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ, আচ্ছা দেখো এখানে হচ্ছে প্রথম স্ট্রেঞ্জার শেষ হয়ে গেছে, প্রথম স্ট্রেঞ্জার শেষ হয়ে গেছে, তার মানে প্রথম স্ট্রেঞ্জার মধ্যে কিন্তু সে আর্গুমেন্টস রাখছে, মানে বিভিন্ন প্রশ্ন কিন্তু সে করছে। কিন্তু দ্বিতীয়র মধ্যে দেখব, দ্বিতীয় যে স্ট্রেঞ্জার আছে যেখানে বাদ দিয়ে শুরু হয়েছে, এখানে আমরা দেখব যে সে বিভিন্ন যুক্তি তর্ক দিচ্ছে, তার যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর সে এই 2 নম্বরে দিবে। বাট সরি এখানে, বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হেয়ার টাইমস উইংড চ্যারিয়ট হারিং নেয়ার, কিন্তু আমি আমার পিছনে, মানে কি সে শুনতে পাচ্ছে যে সময় যে চলে যাচ্ছে, সময় যে প্রবাহমান, এই ব্যাপারটা তার কানে সে সবসময় শুনতেছে, সময়ের চাকা যে ঘুরতেছে এটা সে সবসময় শুনতেছে। তার মানে কি সে এখানে কি বোঝাচ্ছে, যে তাদের হাতে সময় কম। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লাই ডেজার্টস অফ বাস্ট ইটার্নিটি, এবং এই সময়ের পর, সময় যে চলে যাবে, সময় যে অতিবাহিত হবে, এই সকল কিছুর পর আমাদের সামনে কি একটা বিশাল একটা মরুভূমি থাকবে, মানে এখানে হচ্ছে আফটার লাইফ যে কনসেপ্টটা, এটার কথা বলতেছে। দাই বিউটি শ্যাল নো মোর টু বি ফাউন্ড, তখন কি তোমার যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা কোনো কিছু মানে পাওয়া যাবে না, তোমার সৌন্দর্যের তখন কোনো মূল্য থাকবে না। নর ইন থাই মার্বেল ভেলোট শ্যাল সাউন্ড মাই ইকুইং সং, এই যে তুমি মৃত্যুর পর যে মার্বেল টম মানে কবরের মধ্যে থাকবে, এই কবরের মধ্যে কি আমি যে তোমার জন্য গান গাইব, এই গানগুলো তো তোমার কবরে যাবে না, এগুলো প্রতিধ্বনিত হবে না। দেন ওর্মস শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি, এই যে তুমি আমার সাথে এখন লাভ মেকিং করতেছো না, তুমি মানে লজ্জা পাচ্ছ, এর তোমার ভার্জিনিটি তুমি সেভ করতেছো বা প্রিজার্ভ করতেছো, কিন্তু মৃত্যুর পরে তো এগুলো কি করবে, পোকামাকড় খেয়ে ফেলবে। অ্যান্ড ইউর কোয়েন্ট অনার টার্ন টু লাস্ট, এবং এইভাবে তোমার সম্মানটা, মানে যে তার যে সৌন্দর্য, এই সকল কিছু কি ধুলির সাথে মিশে যাবে। সো এখন কি তুমি ক্রয়নাসটা দেখাও, মানে সে এরকমই বলতেছে। অ্যান্ড ইনটু অ্যাশেজ অল মাই লাস্ট, লাস্ট মানে হলো তার যে সেন্সুয়াল যে ডিজায়ারটা, এই ডিজায়ারটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, এবং এভাবেই কি আমার যত লাস্ট আছে, আমার যত লালসা লিপ্সা যত কিছু ছিল, এই সকল কিছু কি এসে পরিণত হবে, বস্মে পরিণত হবে। দ্য গ্রেপস ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, ওকে, গ্রেপটা তো মানে কি সুন্দর এবং একটা শান্তশিষ্ট স্থান, কিন্তু এটা হলো লাভ মেকিংয়ের জন্য উপযুক্ত প্লেস না, কারণ মৃত্যুর পর মানুষের মধ্যে কোনো সেন্সেশন কাজ করে না। মৃত্যুর পর কি মানুষের মধ্যে কোনো ফিলিংস কাজ করে যেটা সে বেঁচে থাকাকালীন থাকতো? বাট নান আই থিঙ্ক ডু হেয়ার ইমব্রেস, কিন্তু এখানে কি মৃত্যু মানে কবরে কি কেউ কাকে ইমব্রেস আলিঙ্গন করতে পারে না, তার মানে কি লাভ মেক করতে পারে না। ওকে, এত এই স্ট্রেঞ্জারটা, দ্বিতীয় স্ট্রেঞ্জার সবার কাছে ক্লিয়ার হয়েছে? দ্বিতীয় স্ট্রেঞ্জার সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? কবিতাগুলি কিন্তু মানে কি এতটা টাফ না, ইজি আছে। তো কবিতার প্রতিটা লাইনে কি কি বলছে এই সকল কিছু কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো ব্রিফের জন্য ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো? ব্রিফের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। আগামীকালকে ক্লাসটা নিলে আজকে আমরা দ্বিতীয় কবিতাটা পড়তাম অবশ্যই।
কিন্তু কিছু কিছু সময় যে আমরা অনেক কিছুই প্ল্যানিং করি, কিন্তু প্ল্যান অনুযায়ী কিছুই হয় না, অনেক সময় দেখা যায়। আচ্ছা, এখন হলো আমাদের লাস্ট স্ট্রেঞ্জার, আর এখানেতে মেইনলি সে এখানে কনক্লুশন টানবে, মানে ইতি টানবে। উপরে যে সে বিভিন্ন আর্গুমেন্ট করছে, প্রশ্ন করছে, তারপর সে উত্তর দিচ্ছে, এখানে সে কনক্লুশন করবে, মানে সাম আপ করবে আর কি। নাও দেয়ারফর হোয়াইল দ্য ইউথফুল হিউ সিটস অন থাই স্কিন লাইক মর্নিং ডিউ। এখন মানে কি, এখানে যে বলতে চাচ্ছে যে এখন যেহেতু আমাদের যৌবনকালটাই আছে, মানে কি লাভ মেকিং এর জন্য একদম উপযুক্ত যে সময়টা, এই সময়টাই কি এখন আমাদের আছে, সে এই যুক্তিতর্কটা এখানে দিচ্ছে। আর তার স্কিনটাকে দেখো কিসের সাথে তুলনা করছে, মর্নিং ডিউ, সকালে যে শিশির পড়ে এই শিশিরের সাথে কিন্তু। অ্যান্ড হোয়াইল্ড thy willing soul transpirates at every pore with instant fires, মানে কি এখানে এখন যেহেতু তার মনের মধ্যে কি আছে, প্যাশন আছে। কি আছে? প্যাশন, মানে কি যে ভালোবাসার যে ফিলিংটা, এই ফিলিংটা যেহেতু তোমার মনের মধ্যে আছে, মানে এটাকে কিন্তু এখানে ফায়ার্সের কথা বলতেছে। ফায়ার্স শব্দটা কেন ইউজ করা হয়েছে, এটার মাত্রাটা বোঝানোর জন্য। অ্যান্ড লেট আস স্পোর্ট আস হোয়াইল উই মে। লেট আস স্পোর্ট, স্পোর্ট মানে কিন্তু এখানে খেলাধুলা না, স্পোর্ট মানে হলো এখানের যে সময়টা আছে, মানে সিজ দ্য অপরচুনিটি, এটা বোঝানো হচ্ছে যে এখন যেহেতু আমাদের সময় আছে, চলো আমরা সময়টা কাজে লাগাই। অ্যান্ড নাও লাইক অ্যামোরাস বার্ডস অফ প্লে, এবং এমনভাবে কাজে লাগাই যে শিকারি যে পাখি শিকার করে ওই রকমভাবে। রাদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডেবোর, অন্যথায় কি করবে, আমাদের সময়টা আমাদেরকে গ্রাস করে ফেলবে। অ্যান্ড দেন ল্যাঙ্গুয়েজড ইন হিজ স্লো ক্রেফট পাওয়ার। হিজ বলতে হলো এখানে টাইমকে বোঝানো হয়েছে। টাইমটা কি আস্তে 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 কি করবে, তার ছায়াতলে আমাদেরকে নিয়ে যাবে। তার যে পাওয়ার আছে, শক্তি আছে, এই শক্তিতে কি আমাদের সকল ইচ্ছে আকাঙ্ক্ষা সকল কিছুকে গ্রাস করে নেবে। লেট আস রুল অল আওয়ার স্ট্রেংথ অ্যান্ড অল, চলো আমাদের যত শক্তি আছে, আওয়ার সুইটনেস আপ ইনটু ওয়ান বল, মানে তাদের যে লাভ মেকিং এর ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে। অ্যান্ড টিয়ার আওয়ার প্লেজার্স উইথ রাফ স্ট্রাইপ থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ। এখানে হয়েছে যে আমাদের জীবনটা যে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্তর কথা বলে, এই সকল বাধা বিপত্তি সকল কিছু অতিক্রম করে যে আমাদের কাছে যে সময়টা আছে, আমরা এখন কি ইউথফুল আছি, আমাদের যৌবনটা আছে, সো আমরা এখানে আমাদের ভালোবাসাটাকে কাজে লাগাই, সে এখন বলতেছে এরকম আর কি। দাস দো উই ক্যান নট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল ইয়েট উই উইল মেক হিম রান। তো যদিও কি করতে পারবো না আমরা ওই রকম ভাবে হয়তো সুযোগটা কাজে লাগাতে পারবো না, কিন্তু সময়কে কিছুটা হলে মাত দিতে পারবো। কারণ আমরা যে কাজটা এতদিন তোমার ক্রয়নেসের জন্য করি না, এটা এখন যেহেতু সময় আছে, তাহলে